আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়াশক্তি উপন্যাস। লিখেছেন সুরায়া রাফা। পর্ব সংখ্যা ৭। একটানা ৭ দিন তীব্র জ্বরের দাবদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবেই সেদিন সারাবেলা বাইরে থাকার পাট চুকালো ওরও। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে, তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়ে শুয়ে হয়, কিন্তু রাত হলে যেন কাশের 14 গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয়। সাদাই কি আর ওরও এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্বাকাশে। ওরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাজ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাজ টেনে দিল ওরও। মনে মনে ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে, তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির আবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজায় টকটক আওয়াজ করে কড়া নাড়ে। অষ্টাদশীর মনে ক্রিকট খ্যাতিপ্রাপ্ত সুদর্শন যুবক। ওর পেছনে ঘুরল তৎক্ষণাৎ। দেখল পুরো ফর্মাল ড্রেস আপে স্বপকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃত্তিক। চুলগুলোও আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের ওপর নেভি ব্লু কোট আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব বানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম দুদিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত এক সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃত্তিক। ওরও জানে না কৃত্তিক কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ ওরুর চোখে কৃত্তিক একজন নির্দয় মানব। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ? ভেবে পায় না ওরও, আর না কৃত্তিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানতো ওরু, তাই বলে এতটা? তাও বিনা কারণে। এখানে সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে ওরুর। দ্বিতীয়বারের মতো কৃত্তিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল ওরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো কৃত্তিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃত্তিকও। কৃত্তিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ওরুও পারল না। চোখ নামিয়ে স্বয়ং সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করিয়ে ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃত্তিক। অজ্ঞাত ওরু কিছু না বুঝে সেদিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘোর? হ্যাঁ ওটাই। তুই আমার প্রতি অবসেসড অর্ণব, আর কিছুই নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই, আজ আছে কাল নেই। দেখা গেল নিজের বাবার হাতেই। বাক্যটুকু আর শেষ করতে পারল না এলিসা। তার আগেই ফোনের ওপাশ থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব, চুপ করবি এলিসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেদিন দেখব সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনই তোর সাথেই থাকব। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছু নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল, তুই আর আমি কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রানও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য। কিন্তু অর্ণবই বা কী করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নাম করা পকার প্লেয়ারকেই কেন ভালোবাসতে গেলেও? দুনিয়াতে কি আর কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে কৃত্তিক আবার কারো ডিটেলস চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়,
তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চায় বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না, আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি, হ্যাপি রোমান্টিক মুভি। আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিয়েছে এলিসা। এই ছেলের সারাক্ষণ মাখো মাখো ভাব। কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট, কৃত্তিক কার ডিটেলস চাইল অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। কৃত্তিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিংয়ে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমের মধ্যখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাভডুব। সেখানে কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে গেল সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাটটা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনের উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে ওরও। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়েরও হদিশ নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়েছে। শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলোয় সে সব কিছুই কৃত্তিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরখ করল ওরুকে। হুট করেই কেমন যেন ঘুর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারীদেহে ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃত্তিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান কৃত্তিক চৌধুরী। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগের তৈরি হওয়া প্রণয়াসক্তি কেনই বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠেছে? তাহলে কি কৃত্তিক অরুকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা কোনো সমাজে মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃত্তিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে উড়ুর শিওরে ধপ করে বসে পড়ে কৃত্তিক। ফ্লোরে উড়ুঝুড়ু হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক ঝলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসিয়ে কৃত্তিক বলে, আবার কেন ফিরিয়ে এলি এই আধপোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে? তারপর একটা কপট হাসি খেলে গেল কৃত্তিকের ঠোঁটের কোণে। মুখটা আরও একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব। কৃত্তিক অযাচিত ঘোরের বসে আরও কিছু বলতে যাবে, তার আগে ওর ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। অকস্মাৎ সম্বিত ফিরে পেল কৃত্তিক। কি করছিল ও এটা? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রপ থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন অরুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাচের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কৃত্তিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়া নরম সোফাতেই ঘুমিয়ে কাটিয়ে দেয় ওরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারিদিকে গুটগুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে অরুর।
সেই আলোতে কৃত্তিকের উপস্থিতি স্পষ্ট। কানের ওপর কানপট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলে হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকের চেনটা পুরোপুরি খুলে গাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরে পরিহিত কালো সেন্টো গেঞ্জিটাও দৃশ্যমান। তার ওপর শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাপসগুলোকে এটুকুনি স্কিনি স্যান্টো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে এসবই দেখছিল ওরও। ঠিক তখনই রুমে লাইট জ্বলে সব কিছু আলোকিত হয়ে যায়। অকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল ওরও। হা করে না থেকে মুখের লালা পরিষ্কার কর, সামনের মনিটরে ধ্যান রেখেই বলল কৃত্তিক। চোখ বড় বড় করে কৃত্তিকের মুখের দিকে তাকালো ওরু। আগের মতোই ভাবলেসহীন মুখশ্রী। তবে ওরু আর ভাবলেসহীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভ্যাবাচাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে রুমে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃত্তিকের সামনে এসে দাঁড়ায় ওরু। কি সমস্যা? ভ্রুকুচকে প্রশ্ন ছড়ে কৃত্তিক। অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোনো মতে কান্না আটকে রেখে ও বলল, আপা এখনও ফেরেনি, প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেছেন জবাব কৃত্তিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কৃত্তিক। অরু কল করলো, একবার দুইবার তিনবার, তাও ধরল না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়েরা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়ি বুড়ি কেমন উগরে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগরে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কৃত্তিকের সামনে স্থির থাকতে পারল না ওরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। ওরু কি বোঝে না কোনো এক অজানা কারণে এই আওয়াজে ভেতরটা ছিঁড়ে যায় কৃত্তিকের। গলাকাটা মুরগির মতোই ছটফট করে ওঠে হৃদয়টা। ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রামধমক দিয়েই শুধালো কৃত্তিক। কি হয়েছে? ভেবে করে কাঁদছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখানে আসার পর থেকে আপা কেমন যেন ব্যস্ত হয়ে গেছে, এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃত্তিক। কিছু বলছেন? না। তুই কান্নাকাটি অফ কর, তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে, করবোটা কি আমি? চুপ করে থাকবি। ওরও তাই করলো, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃত্তিকের সামনে কেঁদে ফেলেছে, এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। ওর ভাবনার ছেদ ঘটে কৃত্তিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। ওরও একটু একটু হেঁচকে তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশে রাস্তায় হাঁটছে কৃত্তিকার ওরও। ওভারসাইজ ডেমিনের পকেটে হাত ডুবিয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে কৃত্তিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ মাত্র নেই। ওদিকে ওরও ভেবে পাচ্ছে না হসপিটালে না গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাতত হসপিটালে। ওরও কয়েকবার জিজ্ঞেস করেছে আগ বাড়িয়ে, কিন্তু কৃত্তিকের সোজাসাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবে। ওরও সেই তখন থেকে এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, অথচ অনুর দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানে তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় অরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কৃত্তিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কৃত্তিকের কথায় অরু ওর গোপন তিলকের খবর জানায় অবাক হবে, নাকি আহম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে, ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে উঠছে দ্বিগুণ বড় কৃত্তিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যেই ঘুরে পেছনে এগিয়ে গেল অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর, অরু। অরু চকিতেই পেছনে চাইল,
দেখলো খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটা কে, কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। এদিক দিয়ে কৃতিক আর অরু এগিয়ে আসছে, অন্যদিক দিয়ে অনু আর প্রত্যয় আর কৃতিকের চোখে চোখে কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর, উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অজানা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতিকের মেজাজ অকস্মাৎ তেড়ে উঠল। এটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃতিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর, আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ার আবার ধপ করেই নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময়ী হাসি, যে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়ও। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে। সঙ্গীন প্রণয়াসক্তি, লিখেছেন সুরায়া রাফা, পর্ব সংখ্যা 8। অ্যালকোহল আর ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্যে অরু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে অরু, এইটুকুনি তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। অরু মুখের আদলে সিরিয়াস ভঙ্গিমা নিয়ে বলে, এইটুকুনি ব্যথা? 2 হাঁটু থেতলে জখম হয়ে গেছে, কি করে হলো এমন বলতো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যি তো, ব্যথা এইটুকুনি হলেও আজকে সেভিয়রের মতো ওই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ার দরুন আমেরিকার যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমনি ভালোর আড়ালে ঢাকা কুৎসিত দিকেরও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি, খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখেন সর্বক্ষণ। তাই তো পার্ট টাইম অফারটা পেয়েই লুফে নিয়েছিল অনু। কে জানতো সেই জবে কাল হয়ে এভাবে সামনে এসে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোটোমোটো একটা বাস স্টপেজ থাকলেও কৃত্তিকে নিরবিচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অবধি হেঁটে যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতেই হাসপাতালে যায় অনু, কিন্তু বিকেলে পার্ট টাইমের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়ি ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনের স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধ্যা রাত মাত্র, তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। অদূরে কোনো এক হাইওয়ে থেকে আসা সাই সাই করে কাভার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়া টুপটাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিত। চারিদিকে কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডা মতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলোই নেশার ঘরে বুঁদ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম, শুনতেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই অনুর শিরদাঁড়া বেয়ে বয়ে যায় হিমধরা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। তার মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? কথাটা ভেবেই অনু এক পা দুপা করে পেঁচাতে শুরু করে। তারপর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চোখ খিচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে। 2 একবার পেছনে তাকালে দেখতে পায় ওই বাজে লোকগুলো এখনও ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে।
পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করে পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনের শুকনো পিচ ঢালা কাচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মা গো বলে আর্তনাদ করে ওঠে অনু। হাঁটুর অবস্থা বেগতিক, তবুও হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে, আর দুপা এগুলেই হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানাবাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়েই দৌড়াতে শুরু করলো কেউ। ওর পাঁচ আঙ্গুলের ভাঁজে নিজের পাঁচ আঙ্গুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথেই দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। কামন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনের সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে কথা বলছে লোকটা। রোড লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করলো অনু। মেরুন কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমের চশমা পরিহিত ফর্সা গড়নের এই যুবককে ও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে, আর আজ আবারও বাঁচালো। কে এই লোক? কোনো অ্যাঞ্জেল নয় তো? না হলে বিপদের সময়ে কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা ক্লিন শেভ করা পাতলা গড়নের লোকটা দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠস্বরটা তার থেকেও বেশি আকর্ষণীয় আর ডিপ। অনুর ভাবনার ছেদগোঠে লোকটার হ্যাঁচকা টানে। এই মুহূর্তে একটা ইডেন হাউসের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গায় দুজন খুব আঁটোসাঁটো বেঁধে দাঁড়িয়ে আছে। অনু চেষ্টা করছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তেই শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালে একজোড়া দুশরমণির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যাওয়া চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাউর করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে হিসিয়ে বলে, হাউ সিনেমাটিক। সেসব কথা ভেবে আবারও একচিলতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ঠোঁটে। অনুর এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না অরু, তাই বিভ্রান্ত হয়ে বলে, এই আপা, পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভ্রু কুঁচকে নিজের পা থেকে অরুর হাতটা সরিয়ে দিয়ে কমফোর্টার মুড়ি দিতে দিতে বলে, যা তো, ঘুমাবো। অরু নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কৃত্তিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় একটা মাস কাটিয়ে দিলেও টেরই পায়নি অরু। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছে আজমেরি শেখের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরে বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। সেগুলোর ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবে বড় সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটায় 1 বছর বা তারও বেশি সময় লেগে যেতে পারে। অনু আর অরুর কিছুই করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারের আপন বলতে কেউ নেই। এর মাঝে অনু কৃত্তিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটোখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? অরু ভেবেছিল কৃত্তিক এক বাক্যে না করে দিবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে কৃত্তিক আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছিল অরুর কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড় জোর হলে 10 দিন মতো অরুর আর কৃত্তিকের দেখা হয়েছে। কৃত্তিক বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা। কৃত্তিক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল দু এক সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। তাছাড়া কৃত্তিকের দেখা খুব একটা পায়নি অরু। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের 3 জনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কৃত্তিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বৈকি। ক্যালিফোর্নিয়ার এদিকে মাঘের আর পৌষের শীত বলে কিছু নেই।
হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি সময়টাই শীতকাল এখানে। তার মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বে হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জুড়ে। তখন শীত বর্ষা দুটোর মিশ্রণে রাত দিন সমান হয়ে যায় এদেশে। আজ তেমনই একটা দিন। গত রাত থেকেই বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পলসা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডারাও যেন জেঁকে বসেছে একদম। এই আলো আঁধারি আবহাওয়ার মাঝেও অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, নিজের জীবনের উপর যতটা অভিযোগ করেছিল ততটাও খারাপ নয় জীবনটা। সেই খুশিতেই সকাল সকাল রান্না চড়িয়ে কিচেন কাউন্টারের উপর পা দুলিয়ে বসে বিশাল লম্বা পেনিটাকে হাতে নিয়ে নাড়তে নাড়তে গুনগুনিয়ে গাইছে ওরও। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ব্যাস এতটুকুই গিয়েছিল ও। তখনই বাইরের কলিং বেলটা বাজখায় আওয়াজ তুলে বেজে ওঠে। ওরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চটা রয়েছে তার ওপর কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়েই ওরু বেঞ্চের কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, আর মাঝখানে উইশকার্ট। ফোটা ফোটা বাড়িধারা জমে ফুলগুলোকে আরও বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপে মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল ওরু। তারপর উইশকার্টটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জেকে স্যার, ফ্রম এস। ব্যাস এতটুকুই। উইশকার্টটা পরে ভ্রুকুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটায় দৃষ্টি নিক্ষেপ করে ওরু, যেখানে এই মুহূর্তে কৃত্তিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কৃত্তিক। রাতে যখন ওরু পানি পান করতে নিচে নেমে আসে তখনই দেখতে পায় কৃত্তিককে। অন্ধকার রুমে কাউচের উপর বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কৃত্তিক। পরে অবশ্য ওরু নিজে কৃত্তিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কী করে হলো সেটা আর জিজ্ঞেস করার সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টে থাপ্পড় মেরে গাল লাল করে দিল। যেচে পড়ে মানসম্মান খোয়ানোর ইচ্ছে নেই ওরুর। তার ওপর কথায় কথায় যে অপমান সহ্য করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকে সমেত ঘরে চলে গেল ওরু। বেলা 10টা কি 11টা। বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘে ছেয়ে আছে চারিপাশ। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামলো কৃত্তিক। দেখেই মনে হচ্ছে বাহিরে যাবে, তবে যাওয়ার আগে বাছা ধে ওরু। তাজা গোলাপের বুকেটা সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে ওরুর একটু কষ্টই হলো বই কি। কৃত্তিক কোনো প্রতিক্রিয়া করতে পারল না। তার আগেই একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো ও। কৃত্তিক একাধারে হাঁচি দিয়েই যাচ্ছে। হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। হুট করে কৃত্তিকের এমন বিরূপ প্রতিক্রিয়ায় ওরু একটু ভরকে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কি হয়েছে আপনার, ঠিক আছেন? কৃত্তিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়েট, ওটাকে সরা, রোজে আমার অ্যালার্জি আছে। এগেন হাঁচু। প্রায় মিনিট 10 পর কৃত্তিক যখন একটু স্বাভাবিক হয়ে আবারও বাহিরের উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই দ্বিতীয়বারের মতো পিছু ডাকে ওরু। কৃত্তিক বিরক্তি হয়ে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট হ্যাপেন ওরু, কি চাইছিস তুই? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? এমা, আপনি তো 30+, এখনও পড়াশোনা শেষ করতে পারেননি? আমার নয়, আমার স্টুডেন্টের এক্সাম আছে। অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বয়সের খোঁটা দিলি? ওরু সচকিত হয়ে এদিক ওদিক মাথা নাড়ালো, তবে এটা বুঝতে পারল না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃত্তিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালও একটা বুড়ো বর জুটবে। ওরু মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছে আপনার? কৃত্তিক একটু ব্যথাতুর হাসি আসলো, অতঃপর বলল, সিরিয়াসলি?
আমার এইজের কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? ওটা মনে মনে বলল, অবশ্যই, আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। ওরু চুপ হয়ে গিয়েছে দেখে কৃত্তিক ঘড়িতে নজর দেখে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো ওরু। অরুর বলা একটু আগের কথায় কৃত্তিকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তার ওপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগের তোপে দাঁত কটমট করতে করতে কৃত্তিক বলে, কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব? উঠবি পকেটে? আয় তাহলে। ওরও এদিক ওদিক মাথা নাড়ায়। মাথা গরম হয়ে আছে ওর। গরম হয়ে আছে ওরও। রাস্তা ছাড়, নয়তো তোর ওই নরম গালে কষিয়ে একটা থাপ্পড় দেবো আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। ওরও শুকনো ঢুক গেলে একটা প্যাকেট এগিয়ে দিয়ে কৃত্তিকের মুখের দিকে দেয় কৃত্তিকের মুখের দিকে। কৃত্তিক ভ্রুকুঞ্চিত করে বলল, কি এটা? ওরু ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দেয়, পায়েস, আজ আপনার জন্মদিন তাই। জানেন, আপা বলে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়ের মতনই, তাই না? অরুর বলা শেষ কথাটা তীরের ফলার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করল কৃতিকের। ও চুপচাপ প্যাকেটটা হাতে নিল। অতঃপর 2 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চোয়াল শক্ত করে অরুর দিকে খুনচোরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, সেম অন ইয়োর ফাকিং সিম্প্যাথি। তারপর হুড়মুড় করে এগিয়ে গেল গেট ছাড়িয়ে। অরু এখনও এক জায়গায় শটান দাঁড়িয়ে আছে। না চাইতেও এভাবেই বারবার অপমানিত হতে হয় কৃতিকের কাছে। কই, অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথেই কেন? ওর উপর কিসের এত রাগ কৃতিকের? ভেবে পায় না ওরও। তাছাড়া ও তো কোনো সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসা আর আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজেরই করুণা অপছন্দ, সেখানে ও কিনা কাউকে করুণা করবে, তাও আবার জান কৃত্তিককে, যার করুণায় বেঁচে আছে ওরা? হাস্যকর। তাহলে কৃত্তিক আদতে কোন করুণার কথা বোঝালো? হোয়াট ডিড হি মিন? রাস্তার সাইডে স্থির দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখেই বেশ অবাক হলো সায়র। মনে মনে ভাবল, মাঝ রাস্তায় কৃত্তিকের গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ির ব্রেক কষে রাস্তা পার হয়ে স্থির গাড়ির জানালার গ্লাসে আঙুল দিয়ে 2-3 বার টোকা দিল ও। ভেতর থেকে সায়রকে দেখতে পেয়ে জানালার কাঁচ নামিয়ে কৃত্তিক বলে, কি সমস্যা? অনেক সমস্যা। এই বলে গাড়ির ভেতর এসে বসে পড়ে সায়র। গাড়িতে বসা মাত্রই কৃত্তিকের দিকে তাকিয়ে সায়র যা দেখল তাতে আপাতত ওর চোখ কপালে। গাড়িতে ঢুকে সায়র দেখতে পায় কৃত্তিক আরাম করে বসে 1 টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। সায়র সন্ধিহান হয়ে চোখ ছোট ছোট করে বলল, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? কৃত্তিক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনের ডাস্টবিনটার দিকে দেখিয়ে দিল। কৃত্তিকের কথায় সায়র চোখ মুখ কুঁচকে ফেলল। অবিশ্বাসের সুরে বলল, কি, তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কৃত্তিক উপর নিচ মাথা নাড়ালো। ছি কৃত্তিক, ছি, তুই এখনো এতটা অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর। আমরা এখন আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে, ইটস লুক ইয়াম্মি। সরি ব্রো, এটার 1 চিমটি ভাগও আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনোদিনও না। পুরোটাই আমার। তারপর বিড়বিড়িয়ে অস্পষ্ট সুরে বলে, ও পুরোটাই আমার, অনলি মাইন। সায়র বোঝার চেষ্টা করে বলল, তুই আবার ডেজার্টের প্রতি এতটা অবসেসড কবে হলি? কৃত্তিক মনে মনে বলে, ঠিকই বলেছিস, শি ইজ মাই ডেজার্ট। কথাটা বলতে গিয়ে একচেলতে মৃদু হাসি খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁট জুড়ে। তারপর আবারও তলিয়ে যায় গভীর ভাবনায়। আনমনে বিড়বিড়িয়ে বলে, তোর আবার ঠিকই বলে হার্টবিট, তোর রান্না করা ডেজার্ট অমৃত। কৃত্তিকের কথার টোন ধরতে পারছে না সায়র। ও কখনোই এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কৃত্তিককে। জায়ান্ট কৃত্তিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে। উইক বিহেভিয়ার ওর ধারা হয় না। তাহলে হুট করে হলোটা কি? ভাবছে সায়র। একমাত্র ড্রাঙ্ক হলেই এমন আচরণ করে কৃত্তিক। তাই উদ্গ্রীব হয়ে সায়র শুধালো, আর ইউ ওকে ব্রো? কৃত্তিক কুটিল হেসে জবাব দেয়, ওয়ান ডে ইউ উইল মিট সামওয়ান সায়র, অ্যান্ড ইট উইল লিটারেলি টেক ইউর ব্রেথ অ্যাওয়ে। তখন ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত কোনটাই মস্তিষ্কে আটকায় না। যা এসে আটকায় হৃদয়ে, সেটা হলো কাছে পাবার প্রবণতা। অ্যাট এনি কস্ট তাকে চাই। ইউ নো হোয়াট, আমি জায়ান কৃত্তিক চৌধুরী মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি।
It was warm, and I feel so much happy. সায়র ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। কার কথা বলছে ও? কেনই বা বলছে? আগে তো কখনো বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনলেও রেকেমেকে আগুন হয়ে যেত যে মানুষটা, তার হঠাৎ হলোটা কি আজ? চকিতে প্রশ্ন ছুড়ল সায়র। ব্রো, ওই ডেজার্টে কি কিছু মেশানো ছিল না তো? কৃতিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে আনমনে বলে, ছিল তো আমার হার্টবিটের ছোঁয়া, অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধ্যা হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ঝাঁপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে ওরু। অনু একটু আগেই কল দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকা পড়েছে ও, চিন্তা না করতে। ওরু মাত্রই কথা শেষ করে উপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতরে ঢুকে বৃষ্টিতে ভেজে জুবুথুবু হয়ে যাওয়া জায়ান কৃত্তিক। মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা কৃত্তিককে দেখে মায়া লাগলো অরুর। এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তখনই সকালে সে অপমানের কথা মনে পড়তে আবারও পিছু হেঁটে পা বাড়ালো নিজের রুমের দিকে। তবে দুপা সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাট আওয়াজ ভেসে এলো কৃত্তিকের। দেখছিস শীতে কাঁপছি, তবুও টাওয়াল এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস? আকেল কি পানির সাথে গুলি খেয়েছিস? ওরও একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, নিয়ে আসছি। ওপর থেকে টাওয়াল নিয়ে এসে চেহারায় একটু রাগি রাগি ভাব করেই এগিয়ে যায় কৃত্তিকের কাছে। ওরু টাওয়াল দেওয়ার জন্য হাত বাড়াতেই কৃত্তিক খপ করে ওরুর হাত সহ টাওয়ালটা ধরে নেয়। তারপর ওর হাত দিয়েই নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে আরে, কী করছেন? লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশি খাস, তাহলে লাগে কেন? খাওয়ার খোঁটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দেব না। কি বললেন? অরুর কথার পিঠে কৃত্তিক কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে এলিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন সবাই একসুরে চেঁচিয়ে বলে ওঠে, সারপ্রাইজ! ওদিকে কারো উপস্থিতি টের পেতেই অরুকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় কৃত্তিক। অরু মেঝেতে ছিটকে পড়ে আর্তনাদ করে বলে ওঠে, আহ, আমার কোমর! সঙ্গীন প্রণয়াসক্তি। লিখেছেন সুরায়া রাফা। পর্ব সংখ্যা 9। কৃত্তিকের ডুপ্লেক্স বাড়িটা অত্যাধুনিক হলেও পরিধিতে খুব একটা বড় নয়। নিচতলায় হল আর গ্যারেজ ছাড়া আলাদা কোনো শোবার ঘর নেই। আর উপরতলায় একটা মাস্টার বেডরুম, যেটা কৃত্তিকের নিজের। অন্যটা গেস্ট রুম, সেখানে আপাতত অরুরা থাকে। এছাড়া একটা রুম রয়েছে, সেটা কৃত্তিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। তবে এই পুরো বাড়িতে সব থেকে যেটা সুন্দর তা হলো 2 সাইডে দুটো টানা ছাদ বারান্দা, আর তার একটাতে রয়েছে মিনি সাইজের একটা সুইমিং পুল। ওই 2-3টা বাথটবের সমান পানি হবে আর কি। মূলত একটা ব্যবহারের থেকে সৌন্দর্য বর্ধনের জন্যই বেশি তৈরি করা হয়েছে। সন্ধ্যা রাতে ফ্রেগ্রেন্স মোমের লালচে আলোতে পুলের অগভীর নীল পানিটুকু ঝিলমিল করছে। দেখলে মনে হবে কোনো জাদুকরের তন্ত্রমন্ত্রের ফল। তাতে আপাতত পা ডুবিয়ে বসে আছে এলিসা, অর্ণব, সায়র আর ক্যাথলিন। যদিও বাহিরে হু হু ঠান্ডা, তবে সেটাই উপভোগ করছে ওরা। এলিসা, অর্ণব আর সায়র হলো কৃত্তিকের বেস্ট ফ্রেন্ড, পরিবারও বলা চলে। ওদের সবার জীবনেই কোনো না কোনো অপূর্ণতা দিয়ে ঘেরা। চারজনই পিছুটানবিহীন ছন্নছাড়া মানুষ। সোজা পথে না হেঁটে আঁকাবাঁকা পথের অ্যাডভেঞ্চারাস শিহরণ পেতেই বেশি পছন্দ করে ওরা। সামনে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও মূলত চারজনের জীবনই এক একটা গোলকধাঁধা, আর সে কারণেই হয়তো ওরা সোলমেট। দীর্ঘদিনের বন্ধুত্ব ওদের। কৃত্তিক এখনও ভেবে পায় না ওর মতো একঘেয়ে বদমেজাজি রকচটা মাথা গরম ছেলের সাথে ওরা এতগুলো বছর কিভাবে কাটিয়ে দিল, তাও উইদাউট এনি কমপ্লেইন। ছাদ বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেঘলা আকাশের পানে এক নাগারে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে কৃত্তিক। সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ক্যাথলিন। ক্যাথলিন হলো এলিসার কাজিন, বয়সে ওদের থেকে বেশ ছোটই, অনুর বয়সই হবে হয়তো। তবে কেন যেন কৃত্তিকের প্রতি ওর অন্যরকম দুর্বলতা। ওর কোনো বাইক রাইডিং কম্পিটিশন মিস করে না ক্যাথলিন। এছাড়া বাইক রেসিং ফ্যান ক্লাবের টপ ফ্যান ব্যাজেও ওর দখলে, আর সেখানে কৃত্তিক থাকে সবসময় নাম্বার 1 ট্রেন্ডিংয়ে। মোট কথা, রাইডার জেকের খুব বড় ভক্ত ক্যাথলিন। যদিও কৃত্তিকের এসব বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই। ও তো কেবল নিজের ছন্নছাড়া হৃদয়টাকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্য জীবনটাকে অযাচিত বিপদের মুখে ঠেলে দেয়। কেন যেন এই ব্যাপারটা এক পৈশাচিক আনন্দ পায় কৃত্তিক। ক্যাথলিনের ভালো লাগার ব্যাপারটা এলিসা সহ বাকি দুজনও জানে।
তবে বয়সের দোহাই দিয়ে কেউই খুব একটা পাত্তা দেয় না। আজ কৃত্তিকের জন্মদিন বলেই কেঁদে কেটে হাজারো অনুরোধ করে তবেই এলিসার সাথে এসেছে সে। সাথে করে কৃত্তিকের জন্য গিফটও এনেছে। তবে সেই গিফট এ জীবনে কৃত্তিক খুলে দেখবে কিনা বলা বাহুল্য। বৃষ্টিতে আটকে গিয়ে অনু এখনও ফেরেনি বলে সারা সন্ধ্যা অরুও আর নিজের রুম থেকে বের হয়নি। তবে এখন তো বৃষ্টি কমেছে, আপা ফিরল কিনা তা দেখতে কেবলই রুমের বাহিরে করিডোরে পা রেখেছিল অরু। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল এলিসা। এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। এলিসার কথায় বাচ্চাদের সায়র খানিকটা গলা নামিয়ে বলে, ওই কাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও কৃতিকের স্টেপ সিস্টার। অবাকের চরম সীমানায় গিয়ে এলিসা বলল, কি বলছিস? কিন্তু কৃতিক যে বলল ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। সায়র কটমটিয়ে কৃতিকের দিকে চাইল, যে এখনও ভাবলেসিন হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে। তারপর চোখ ঘুরিয়ে এলিসাকে বলে, আমাকেও একথাই বলেছে বাদরটা, বোনকে বোন বলে পরিচয় দেয় না। কতটা খারাপ ভাবতে পারিস? ব্যাপারটা আন্দাজ করতে পেরে তখনই অরুকে নিষেধ করার জন্য করিডোরে উকি দিল এলিসা, কিন্তু দেখল অরু সেখানে নেই। নিজের কথা এই মুহূর্তে নিজেই লজ্জিত ও, তাই কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, দাঁড়া আমি দেখাচ্ছি ওকে। ওদের কথা শুনতে না পেয়ে অর্ণব গোয়েন্দাদের মতো সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ল, এই কি বলছিস তোরা ফিসফিসিয়ে? আমার নামে কিছু নয় তো? আমাকে নিয়ে কিছু বললে কিন্তু একদম পার পাবি না বলে দিলাম। সব সব বের করে ফেলব। সায়র বিরক্ত চোখে উল্টে বলল, ভুলে যাস না অর্ণব, তুই একজন হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান নস যে মনের কথা বের করে ফেলবি। ওদের কথার বহরে কৃত্তিকও এবার ঘুরে দাঁড়ালো। তৎক্ষণাৎ কথা ছুড়ল এলিসা, জেকে অরু তোর বোন হয় আগে বলিসনি তো? কৃত্তিকের সোজাসাপটা জবাব, বোন হয় না তাই বলিনি। তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? এলিসা পাল্টা প্রশ্ন করবে তার আগে ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হয় অরু। অরুর অবশ্য কফি চাওয়াতে তেমন একটা এগোতে লাগেনি, কফিই তো চেয়েছে। তাছাড়া বাড়ি বয়ে আসা সবাই তো মেহমান, এতটুকু নিঃসংকোচে করাই যায়। কিন্তু অরুকে এক নজর একজন আর মোটেই ভালো লাগেনি, আর সেটা হলো ক্যাথলিন। মানে ও এই ব্যাপারটা নিতেই পারছে না। যেখানে ও হাজার চেষ্টা করে তবে কৃত্তিককে একটু চোখের দেখা দেখতে পায়, সেখানে এই ব্রাউন স্কিন লম্বা চুলওয়ালা মেয়েটা কিনা কৃত্তিকের বাড়িতে 24 ঘন্টা থাকে, দিনরাত কৃত্তিকের মুখোমুখি হয়, ওর সাথে কথা বলে, হাসাহাসি করে। ব্যাপারটা ভাবতে ক্যাথলিনের কেমন গা জ্বলে উঠল। কোনো এক অজানা কারণে হুট করে এই মেয়েটার প্রতি রাগ উগরে আসছে ওর। ওর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা আন্তরিকতা মাখা হাসিটা দেখে একান্তে ফুসফুস করছিল ক্যাথলিন। তখনই ওর দিকে কফির কাপটা এগিয়ে দেয় ওরও। কিন্তু ক্যাথলিন তো এটা নেবে না, সবার সামনে ফিরিয়েও দিতে পারবে না, তাই ইচ্ছে করে গরম কফিটা উল্টে ফেলে দেয় ও। তবে অসাবধানতায় পুরো কফিটাই অরুর হাতে ছিটকে পড়ল। কফিটা ছিল ধোয়া ওঠা আগুন গরম, তবুও অরু চেঁচালো না, কেবল আহ শব্দের মৃদু আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এলো সায়র। অন্যরাও ব্যস্ত হয়ে পড়েছে ও ঠিক আছে কিনা দেখার জন্য, শুধু কৃত্তিক ছাড়া। ও এখনও নিজের জায়গাতেই স্থির দাঁড়িয়ে সবটা দেখছে। নিজের অজান্তেই কখন যে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে হদিশ নেই তার। সায়র তাড়াহুড়া করে অরুর হাতটাকে টেনে উল্টে পাল্টে দেখে নিল। হাতের অনেকটা জায়গা ধরে লালচে বর্ণ ধারণ করেছে। অরুর চোখ মুখ এখনও খিচে বন্ধ করে বসে আছে, মুখে কোনো রা নেই, কেবল চোখ দিয়েই টুপটাপ করে ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। আর ইউ ওকে বেবি? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল সায়র। অরু জবাব দিল না, বসে রইল একইভাবে। ওর হাতে জ্বালা করছে ভেবে পুলের শীতল পানিতে হাতটা ডুবিয়ে দিল সায়র। কয়েক মুহূর্ত পরেই পিটপিট করে চোখ খুলল অরু। ঠান্ডা পেয়ে সত্যিই বেশ আরাম লাগছে এখন। ওদিকে এলিসা ক্যাথলিনের দিকে চেয়ে চোখ পাকাতেই ক্যাথলিন এসে ক্ষমা চাইল অরুর নিকট। আই এম সরি অরু, আই ডোন্ট মিন ইট। অরুর যে রাগ নেই তেমন না, ও দেখেছে ক্যাথলিন ইচ্ছা করে কফিটা ফেলেছে। মেয়েটার কর্মকাণ্ডে রাগও লাগছে, তবুও সবার সামনে মনুষ্যত্ব আর চক্ষু লজ্জার খাতিরে বলল, ইটস ওকে। অনেক তো হয়েছে অরু, ভেতরে যা, আমি মলম নিয়ে আসছি তোর জন্য। অরুর চোখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল কৃত্তিক। এই আগুন ছড়া লিলিহান দাবানলের মতো চোখে কোনো মায়া কিংবা কাতরতা ছিল না অরু নিশ্চিত।
তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন? এত ভাবার সময় নেই। যেতে বলেছে চলে যাওয়াটাই উত্তম। শুধু শুধু তাদের কোয়ালিটি টাইমে কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেল ও। ব্যাপারটা ভেবে লজ্জায় মাথা নিচু করে ছাদ বারান্দা ত্যাগ করে অরু। অরু রুমে পা রেখেছে কি রাখেনি তার আগে ওর রুমে ঢুকে ধাপ করে দরজা বন্ধ করে দেয় কৃতিক। এর আগে কখনোই এমনটা করেনি ও, তাই এমন হঠাৎ আগমনে ওরও একটু ভয়ই পেল। দুকদম পিছিয়ে পিঠ ঠেকালো শক্ত দেয়ালে। ফুল স্লিভ টি শার্টের দুহাতা উপরে তুলতে তুলতে ধীর পায়ে ওর দিকেই এগিয়ে এলো কৃতিক। অন্ধকারের মধ্যে সামান্য ফ্ল্যাশের আলোয় কৃতিকের ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে ভয়ার্ত ঢুক গেল ওরও। গলায় কথা আটকে আসছে, তবু আমতা আমতা করে রিনরিনিয়ে বলল, কি করছেন? ভয় লাগছে আমার। হাউ ডিয়ার ইউ! একটা কোল্ড আর ডমিনেটিং কণ্ঠস্বর কানে এলো অরুর। অজানা অধিকারবোধ উপচে পড়ছে প্রত্যেকটা শব্দে। কি করেছি? ভয়ে ভয়ে শুধায় অরু। কৃতিক এগিয়ে এসে অরুর ছেঁকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরল। এবার ভীষণ ব্যথা পেল অরু। ব্যথায় অনেকটা জোরেই চেঁচিয়ে উঠল, আহ, লাগছে আমার! কৃতিক থামল না। ওই হাতটা ধরেই টানতে টানতে ওয়াশরুমে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছেমতো ঘষতে থাকলো অরুর দগদগে পোড়া হাতটাতে। বিস্ময়, আতঙ্ক আর ব্যথায় জর্জরিত অরুর আপনা আপনি হাত চলে গেল মুখের ওপর। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, কি করছেন আপনি? কোনো স্বাভাবিক মানুষকে এতটা ব্যথা দিতে পারে? খুব মনোযোগ দিয়ে ময়লা পরিষ্কার মতো করেই অরুর হাতটাকে ঘষতে ঘষতে কৃতিক জবাব দেয়, আমি স্বাভাবিক? তোকে কে বলল? একে তো পুরে চামড়া নরম হয়ে আছে, তার ওপর এতক্ষণ যাবৎ এক নাগারে ঘষা মাজার ফলে হয়তো সেটা উঠে গিয়ে রক্তাক্ত হয়ে উঠেছে। তাই তো অরুর কান্নায় এবার জোয়ার এলো। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল ও। পারছি না, ছাড়ুন দয়া করে, ব্যথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। এবার কৃতিক ওর হাত ছেড়ে দিল। অতঃপর ফেনায় ভর্তি হাতটা দুগালে চেপে ধরে বলল, নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবেই ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। কান্নারত অরু বলে, আমি করেছিটা কি? কৃতিক একটা বিরক্তিমাখা হাসি ছুড়ল অরুর পানে। তারপর দাঁতে দাঁত চেপে হেসে বলল, ইন ফিউচার ডোন্ট ডেয়ার টু টাচ এনিওয়ান এলস। আজ সারা রাতেও হয়তো বিদ্যুৎ আসবে না, না এখনও অনু ফিরেছে। একে তো অনুর জন্য চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, তার ওপর সন্ধ্যা রাতের ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে বারংবার। বিছানায় আধশোয়া হয়ে নিজের ব্যান্ডেজ পেঁচানো হাতটার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে অরুণ। তখন কৃতিক ব্যথা তো দিয়েছিল ঠিকই, আবার নিজ হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজও করে রেখে গিয়েছে। এই লোককে ঠিক কি বলবে ভেবে পায় না ও। পাগল নাকি ভিনগ্রহ বাসিন্দা? অরুর আনমনা ভাবনার ছেদ ঘটে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে। এভাবে অপরিচিতদের মতো নক করায় অবাক হয় অরু। নিশ্চয়ই আপা নয়, তাই একটু ঠিকঠাক হয়ে বসে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এলিসা মেয়ে, তবে চলন বলন কোনোটাই মেয়েদের মতো নয়। ওর পরনের সেটে আছে কালো স্কিনি প্যান্ট আর ক্রপ টপ, তার উপর শীতের ওভারকোট। ববকাটা চুলগুলো গাঢ় বাদামি রঙে রাঙানো, সুন্দর ঠোঁটগুলোতে ম্যাট নোট শেডের লিপস্টিকের আস্তরণ। এক ঝলক দেখলে মনে হবে মাত্রই টিভি থেকে বেরিয়ে এসেছে সে। এলিসার কৃত্রিম সৌন্দর্যের কাছে অরুর অপার্থিব সৌন্দর্যের নিছকই সাদামাটা আর ফিকে লাগছে। অরুর নিজেরও কেমন সংকোচবোধ হচ্ছিল, কিন্তু এলিসার সম্মোহনী হাসি আর স্নেহ জড়ানো কণ্ঠস্বরে কয়েক মুহূর্তের মধ্যেই তা উবে গেল। পাছে তৈরি হলো ভিন্ন ধারণা, এলিসা মেয়েটা মোটেই খারাপ না। এলিসা রুমে ঢুকেই প্রথমে অরুর হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখল, তারপর বলল, ব্যান্ডেজ করার মতো তো এতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কে করলো? অরুর কথা ঘুরিয়ে বলল, আমিই করেছি, যাতে তাড়াতাড়ি কমে যায়। এলিসা শব্দ করে হেসে বলল, তোমার অনেক বুদ্ধি, বুঝেছি। এলিসার কথায় অরু হেসে দেয়, তারপর বলে, আমি জানি আপনি মজা করছেন। এই মেয়ে, আপনি করে কাকে বলছো? আমি কৃতিকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনও সুইট 16। আমাকে তুমি করে বলবে, বুঝলে? ঠিক আছে আপু, বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলেন না? ওই হনুমানটাকে, না মানে কৃতিক ভাইয়াকে? এলিসা ঠোঁটের কোণে হাসি নিয়ে জবাব দেয়, মানুষ হিসেবে কৃতিক কেমন আমার জানা নেই অরু,
তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনারই জুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজনার কারোরই টাকা পয়সা কিংবা অর্থবিত্তের অভাব নেই। আমাদের যে জিনিসের সব থেকে অভাব তা হলো একটা পরিবারের স্বার্থহীন উষ্ণ ভালোবাসার মানুষের অভাব। আমরা চারজনই ভালোবাসার কাঙাল, পরিবারের কাঙাল। তাই হয়তো উপরওয়ালা আমাদেরকে বন্ধুত্বের মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছেন। এলিসার কথার পাছে ওর নিঃশব্দে ভারী নিঃশ্বাস নেয়। একটু থেমে এলিসা আবারও বলল, অর্ণব আর সায়রের তো বাবা মা নেই, কিন্তু আমার আর কৃতিকের তো থেকেও নেই। ওরু মেকি হেসে জানার ভান ধরে বলল, না আপু, ভুল ভাবছেন, কৃতিক ভাইয়েরও বাবা মা কেউ নেই। এলিসা অবাক চোখে ওরুর পানে চাইল, মনে মনে ভাবল, তার মানে এই মেয়ে কিছুই জানে না। কি হলো আপু, কিছু ভুল বললাম? কৃতিকের মা বেঁচে আছে ওরু। শি ইজ কমপ্লিটলি অ্যালাইভ অ্যান্ড লিভিং উইথ অ্যানাদার ম্যান। অ্যালিসার কথায় ওরু যেন আকাশ থেকে পড়ল। তাহলে কি এতদিন ধরেও ও ভুল জানত কৃতিকের মা মারা যায়নি? অ্যালিসা আরও খানিকটা জটলা খুলবে তার আগে ক্যাথলিনের বিকট চিৎকার শুনে ছুটে বেরিয়ে যায় অ্যালিসা। পেছন পেছন এগিয়ে যায় ওরুও। হলরুমের মধ্যিখানে বসে থরথর করে কাঁপছে ক্যাথলিন। ওকে চারদিক থেকে ঘিরে রেখেছে অর্ণব আর সায়র। কৃতিক সেদিকে তাকিয়েই কাউচে বসে বসে আপেল খাচ্ছে। এলিসা দোতলার করিডোর দিয়ে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামল। ওরু সেখানেই দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করল। কি হলো হঠাৎ ক্যাথলিনের? নিচে গিয়ে এলিসা জিজ্ঞেস করতেই অর্ণব জানায় ক্যাথলিন হাতে ইলেকট্রিক শক খেয়েছে। হাতের অবস্থা বেগতিক, সেই সাথে পুরো শরীর থরথরে কাঁপছে। এলিসা বলল, কি করে হলো এসব ক্যাথ? ঘরে তো বিদ্যুৎ নেই। ক্যাথলিন কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না, জ্যাকে ভাইয়া বলেছিল স্প্রেসো পান করবে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম, তখনই। কথাটুকু শেষ করে আবারও হু হু করে কান্নায় ভেঙে পড়ে ক্যাথলিন। জ্যাকে, তুই আবার কবে থেকে স্প্রেসো খাস? আগে তো দেখিনি। নিঃসংকোচে আপেলে কামড় বসাতে বসাতে কৃত্তিক বলে, আরে ইয়ার, ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর ক্যাথলিনকে বলিনি, ও নিজেই বলল। আমি ভাবলাম কফি মেকারটা তো অ্যানালগ, ব্যাটারিতে চলে, রিস্কের তো কিছুই নেই। অ্যালিসা আড়ালে নিঃশ্বাস ছেড়ে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলল, কোন কফি মেকার, আমি দেখি তো। সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরে অর্ণব। সচকিত হয়ে বলে, একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? তোকে নিয়ে আমি কোনো রিস্ক নিব না, ব্যাস। অ্যালিসা নিজের দিকে হাত টেনে বলে, অর্ণব, হাত ছাড়। না, ছাড়বো না। অর্ণব এই মুহূর্তে খুবই সিরিয়াস। অন্য সময় হলে হয়তো এলিসার কথাই শুনত। সায়র এদের সিনেমাটিক কাহিনী দেখে বিরক্তি প্রকাশ করে বলল, গাইস প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে, ক্যাথলিন বেচারিকে ডাক্তারের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্ত মাত্র। ওরু এখনও করিডোরেই দাঁড়িয়ে আছে। কৃত্তিক ওকে লক্ষ্য না করেই বাহিরে গিয়ে মেন সুইচবোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের অত্যাধুনিক হলরুমের চারিপাশ। ওরু ভ্রুকুঞ্চিত করে মনে মনে আওড়ালো, তার মানে বিদ্যুৎ অনেক আগেই এসেছে, উনিই সুইচবোর্ড অফ করে রেখেছিলেন, কিন্তু কেন?